ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজপথে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। রফতানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে দিল্লি, মন্তব্য উপদেষ্টার। মোদিজি, বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মন্তব্য শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা তারেক রহমানের। অভ্যুত্থানে স্বজনহারাদের পাশে জুলাই ফাউন্ডেশন। চট্টগ্রামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা। খুনিদের পুনর্বাসন ঠেকাতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জিসের। একজনের পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেটের খপ্পরে ট্রাকসেল। বেশভূষা পাল্টে একই জন বারবার কেনে পণ্য। বঞ্চিত সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার রাজপথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সকালে রাজধানীর মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। আমাদের শাসক যারা ছিল কম বেশি সবাই ভারতের গোলামি করে গেছে। কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। প্রথমে ডিপ্লোম্যাটিক, তারপরে আন্তর্জাতিক অন্যান্য প্রচেষ্টা, আর যদি সেটাও ব্যর্থ হয় তাহলে যা হওয়ার হবে। তারা যদি আমাদের সাথে কোনো অপশক্তি সংগ্রামে লিপ্ত হতে চায় তো ডাইরেক্টলি আমরা সংগ্রামে লিপ্ত হব। মাতব্বরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয়, বাংলাদেশের জনগণও জান প্রাণ দিয়ে লড়াই করবে। বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রফতানি কার্যক্রম বন্ধ করে দিলে ভারতে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে সাতক্ষীরার ভোমরা বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। দেশের মানুষ আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। গুলশানে বিআইডিএস এর আয়োজনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষেও অভিমত তুলে ধরেন তিনি।
হাসিনা সরকারের পতনের পর গেল আগস্ট থেকে দেশে চলমান নানা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে, এবার সেই প্রশ্ন নিয়ে ব্যক্তিগত অভিমত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। বললেন, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। শনিবার সকালে গুলশানে বিআইডিএস আয়োজিত 4 দিনব্যাপী বার্ষিক সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। ইটস ভেরি ডিগ্রেডিং একটা কান্ট্রিকে যখন বলতে হয় যে আমরা এখনো কোয়ালিফাই করিনি, বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা এলডিসি থেকে বেরিয়ে গেছি, তবুও ইউনিল্যাটারাল কনসেশনে আমাদেরকে আরো কিছুদিন রাখবে কিনা। এ সময় উত্তরণের পথে মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এসগিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেবে বিএনপি। দলের 31 দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন দলের তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটা 2 মেয়াদে না বাড়ে একটু বাড়ানো যায় কিনা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখান থেকে আমরা নড়ব না, যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি পরপর 2 বার হতে পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখান থেকে আমরা নড়ব না। একের পর এক নেতাকর্মীদের সরাসরি প্রশ্ন শুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিচ্ছেন উত্তরও। প্রাইমারিলি আমাদের যেটা চিন্তা ভাবনার মূল বক্তব্য শুরুর আগে ঘণ্টাব্যাপী চলে প্রশ্নোত্তর পর্ব। ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই বিভাগীয় কর্মশালায় অংশ নেয় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা। প্রশ্ন করেন বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে। আমরা যেই কথাটি বলছি, জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। ভুল করলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। বিএনপি দ্রুত স্থিতিশীল দেশ চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেওয়া হবে। ক্ষমতায় গেলে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ফরিদপুর। এদিকে বিএনপি নেতারা বলছেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। হত্যার অপরাধে বিচারের মুখোমুখি হতে হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। যাদের বিচার হওয়ার সম্ভাবনা, তারা তো প্রবলেম সৃষ্টি করবে এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। সংস্কারের উৎসাহে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। সন্ধ্যার সময়ে আরও থাকছে, সংকট মোকাবিলায় ভোলার গ্যাস ব্যবহার করতে পারেন কারখানা মালিকরা, পরামর্শ জ্বালানি উপদেষ্টার। আগামী বছরে 100 কূপ খননের পরিকল্পনা সরকারের। খুনিরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, তাদের পুনর্বাসনের অপচেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদদের স্বজনরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
ত্যাগ স্বীকার করেছে এই বাংলাদেশের জন্য, তা কখনো পূরণ করা সম্ভব নয় এবং বাংলাদেশের উচিত, এই রাষ্ট্রের উচিত এই শহীদ পরিবারদেরকে তাদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করার জন্য। যারা এই সব নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে নাই। সেই সব হায়নাদেরকে চিহ্নিত করতে হবে। আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবার চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের প্রত্যেককেই দেয়া হয় 5 লাখ টাকার চেক। কখনো 3 পিস, কখনো শাড়ি, কখনো বা বোরকা পরে বারবার টিসিবির ট্রাক সেলের লাইনে যাচ্ছে অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি ধামকি দিয়েও বাগিয়ে নিচ্ছে টিসিবির পণ্য। অসাধু এই চক্রের দৌরাত্মে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সামনে থেকে আগে লোক থাকে, এক একজনের মানে পরিচিত থাকে, ঢুকায় দেয়। পিছের মানুষ পায় না অনেকে। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। বলছেন স্থানীয় লোকজনের কারসাজিতে ঠিকঠাক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, বোরকায় মাকুশ পরে আসে। স্থানীয়ভাবে অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না আমাকে উপরে মার দিয়ে শুরু করে দেয়, তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 বছর নিয়ে এগুলো হয় খায়, না হলে কালকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের উচ্চমূল্যের বাজারে টিসিবির ট্রাকসেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাতের জ্বালানি সংকট নিরসনে ব্যবসায়ীদের ভোলার গ্যাস ব্যবহারের পরামর্শ দিলেন জ্বালানি উপদেষ্টা। ঢাকা চেম্বারের জ্বালানির দাম ও সরবরাহ বিষয়ক সেমিনারে তিনি জানান, ভোলার গ্যাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে। এইটার একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেওয়া হবে? তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা ইয়ে করতে চান, সেখান থেকে আপনারা LNG করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। না, CNG LNG দুটোই হয়, CNG কিংবা LNG যেটাই করতে পারেন, দুটোই হয়। তো সুতরাং মোট কথা যে কোনোভাবে আপনারা আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন। দেশের বাইরের খবর, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে দলটি। মার্কিন অর্থায়নে পরিচালিত ডিপ স্টেট নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে বলেও দাবি বিজেপির। এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 2 দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু ইস্যুতে মতপার্থক্য থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রায়ই ব্যক্ত করে 2 দেশ। তবে এবার ভারত সরকারের তরফ থেকে বড় এক অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর দল বিজেপির অভিযোগ, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ডিপ স্টেট বা সরকারের ওপর গোপনে নিয়ন্ত্রণ করা সরকারি বা সামরিক কর্মকর্তাদের সংঘ। আর এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পূরণে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক OCCRP মাধ্যম হিসেবে কাজ করছে বলেও অভিযোগ দলটির।
বিজেপির আর অভিযোগ OCCRPর নিবন্ধনগুলো ব্যবহার করছে রাহুল গান্ধীর কংগ্রেস। এসব নিবন্ধে আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে একতরফাভাবে লেখা হয়েছে বলে দাবি বিজেপির। এর মাধ্যমে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা দেয়। তবে এই সহায়তা এই মিডিয়া সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিক নির্দেশনাকে প্রভাবিত করে না। অন্যদিকে OCCRP এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি স্বাধীন গণমাধ্যম সংস্থা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ নিয়ে ভারতের 49টি গণমাধ্যমে ভুয়া খবর, রিউমার স্ক্যানারের প্রতিবেদন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মন্তব্য শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা তারেক রহমানের। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।